আচ্ছা, তো আমি কি করবো, একটা ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার করবো, তার ভিতরে আমি 22 মানে ক্লাসগুলো আলাদা রাখবো, যে আমার ওয়ার্ডপ্রেসে ক্লাসগুলো আমি আলাদা করে রাখবো। ওকে, তো আমি একটা ফোল্ডার তৈরি করে, নিউ ফোল্ডার ক্লাস না ওয়ার্ডপ্রেস নামে, ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম। ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে, সরি ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে কি রাখবো, আমি আমার এই ফোল্ডারটা রেখে এর নাম ক্লাসটা চেঞ্জ করে দেবো। এর ক্লাসটা দিয়ে দেবো ক্লাস 22 নাম্বার ক্লাস। ওকে, এই ফাইলের নাম দেবো 22 নাম্বার ক্লাস। এখন দেখেন, এটা তো আমরা সার্ভারে দিয়ে দিয়েছি, তাই না? যদি একটু যাই, কোথায় রাখছি আমরা, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এর ভিতরে যদি আমি শুধু এতটুকুই দিই, দেখেন লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, কি হবে, এই ওয়ার্ডপ্রেসের ভিতর যতগুলো ফাইল থাকবে সবগুলো, যতগুলো ফোল্ডার থাকবে সবগুলো দেখাবে। যেমন আমার ক্লাস 22, যদি আমার এখানে আরো ফোল্ডার থাকতো সেই ফোল্ডারগুলো কিন্তু আমাদের দেখাতো। আমরা কিন্তু যেহেতু ফোল্ডার করে করব প্রত্যেকদিন ক্লাসটা ধরে নেন, তো সেই ক্ষেত্রে আমরা এখানে ফোল্ডার আমাদের একটা একটা করে তৈরি করবো, এর ভিতরে সমস্ত ফোল্ডারগুলো থাকবে, আমরা যেই ফোল্ডারকে রান করতে চাচ্ছি সেই ফোল্ডারকে রান করব। তো ক্লাস 22 ক্লিক করলাম, আমাদের তো এটাই রাখা আছে, আমি এটাকে ক্লিক করলাম। দেখেন ওয়ার্ডপ্রেস কনফিগার করতে হচ্ছে, বাট এখন হবে না, কারণ আমি কোন ডাটাবেস ক্রিয়েট করে নাই, হবে না। একটু দেখি যে কি প্রবলেমটা দেখায় আমাদের। এখানে দিলাম ইংলিশ ইউনাইটেড স্টেট, কন্টিনিউ করে দিলাম। এখন দেখা যাচ্ছে এখানে কি কি দিতে হবে, ডাটাবেজের একটা নাম লাগবে, ডাটাবেজের ইউজার নেম লাগবে, ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে, ডাটাবেজ হোস্ট, আর টেবিল প্রিফিক্স তো যেটা আছে আমাদের কোনো চেঞ্জ করার দরকার নেই। এরা এখান থেকে দিচ্ছে যে এর পরে স্টেপে কিন্তু এই রিকোয়ারমেন্ট গুলো কি কি লাগবে, ডাটাবেজ নেম, আমাদের এখন ডাটাবেজ কিন্তু এখন আমরা ক্রিয়েট করি নাই। আচ্ছা, ডাটাবেজের ইউজার নেম, আমরা কোনো ইউজার নেম তৈরি করি নাই। ডাটাবেজের পাসওয়ার্ড, কোনো পাসওয়ার্ডও আমাদের নাই। ডাটাবেজ হোস্ট কিছুই নাই। ওকে, যেহেতু লেটস গোতে যাই, এখানে যদি আমার ইচ্ছা মতো আমি দিই, তো এটা কি কখনো নিবে? কারণ আমার তো কিছু করা নাই। ডাটাবেজের নাম কি দিব, আমি কি ডাটাবেজ ক্রিয়েট করছি, আমি এর জন্য তো কোনো ডাটাবেজ ক্রিয়েট করি নাই। মনে করেন সাপোজ ওয়ার্ডপ্রেস আছে আমার ডাটাবেজের নাম, বা একটা অন্য কিছু নাম দিয়ে দিই, তো ওয়ার্ডপ্রেসই থাকে, ওয়ার্ডপ্রেস দিলাম, ইউজার নেম দিলাম এলইডিপি, পাসওয়ার্ড দিলাম 12345, আর ডাটাবেজ হোস্ট তো লোকাল হোস্টই আছে। আর টেবিল প্রিফিক্সটা আমরা চেঞ্জ করবো না। টেবিল প্রিফিক্স বলতে বোঝায় যে টেবিলের নামের আগে ডাব্লিউপি আন্ডারস্কোর এটা হবে, এটা হচ্ছে টেবিল প্রিফিক্স বোঝায়। তো সাবমিট যদি করে দেখেন কি দেখায়, আমার হবে না, কারণ এর এস্টাবলিশিং ডাটাবেজ কানেকশন, কারণ ডাটা এই ডাটাবেজে যা দিয়েছি আমি ইনফরমেশন, এটা আমার ডাটাবেজে নাই, ও পাচ্ছে না এটা। ওকে, এখন আমি হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে। তো আমি এটা ধরেন কেটে দিলাম, এটা আমার নয়, আপাতত ডাটাবেসটাকে ক্রিয়েট করি। তো ডাটাবেস ইউজার নেম ক্রিয়েট করার জন্য লোকাল হোস্টে আসলাম। আমরা সবাই জানি ক্রিয়েট করতে হয় কিভাবে, পিএসসি মাই অ্যাডমিন। ওকে, এখন এখানে আমি একটা ডাটাবেস ক্রিয়েট করব, ওয়ার্ডপ্রেস নাম দিয়ে একটা ডাটাবেস ক্রিয়েট করব। ওয়ার্ডপ্রেস মর্নিং নাম দেবো আমি, ওয়ার্ডপ্রেস মর্নিং। ওকে, ওকে, তো ঠিক আছে, আমি যদি ডাটাবেজে ক্লিক করি, ওকে, এখানে ডাটাবেজের নাম চাচ্ছে, আমি দিলাম ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর মর্নিং, ওয়ার্ডপ্রেস মর্নিং আন্ডারস্কোর মর্নিং নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম। ওকে, ক্রিয়েট, দেখেন আমার ওয়ার্ডপ্রেস মর্নিং নামে কিন্তু ডাটাবেস ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন আমার কি লাগবে, আমার অবশ্যই এখানে কয়েকটা অপশন ছিল, ডাটাবেজের নাম লাগবে, ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, তাই না? তো আমি যদি এখান থেকে একটা ক্লিক করে এখান থেকে ইউজার অ্যাকাউন্ট, ওকে, অ্যাড ইউজার অ্যাকাউন্ট,
আচ্ছা ইউজার নেম দিলাম LEDP, হোস্ট লোকাল, পাসওয়ার্ড 1 2 3 4 5 এটা দিয়ে রাখলাম। সিম্পল একটা এই টাইপ পাসওয়ার্ড এটা দিলাম 1 2 3 4 5। ওকে, আমি পাসওয়ার্ড কোন জেনারেট করলাম না। এইখান থেকে চেক অল, এইটা সবগুলো টিক দিতে হবে, চেক অল। ওকে, তারপর গো। ওকে, আমার অলরেডি তৈরি হয়ে গেছে ইউজার অ্যাকাউন্ট। এখন যদি আমি যাই লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এখন আমার ক্লাস 22 চলে আসছে, এবার ক্লাসে আসলাম। ওকে, এখন যদি আমি এখানে আসি যে কন্টিনিউ, আমার ইংলিশই থাকলো, এখান থেকে সেট আপটা ইংলিশ, কন্টিনিউ, এখানে এগুলো দিতে হবে, আমার এগুলো সবই আছে। লেটস গো। আমার ডাটাবেজের নাম কি ছিল? ওয়ার্ডপ্রেস আন্ডারস্কোর মর্নিং, এটা ছিল আমার ডাটাবেজের নাম। আমার ইউজার নেম কি ছিল? LEDP দিয়েছিলাম ইউজার নেম। আমার পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5, এটা ছিল আমার পাসওয়ার্ড। আর আমার ডাটাবেজ মানে লোকাল হোস্ট ছিল, আমার এখানে হোস্ট, ডাটাবেজ হোস্ট লোকাল হোস্ট। আর টেবিল প্রিফিক্স, টেবিলের নামের আগে যে কি দিয়ে শুরু হবে আসলে WP, এটা আমরা চেঞ্জ করবো না, এটাই থাকলো। ওকে, সাবমিট। রান দা ইনস্টলেশন, রান দা ইনস্টলেশন, রান দা ইনস্টলেশনে ক্লিক করলাম। এখন চলে আসছে ইনফরমেশন নিডেড। সাইট টাইটেল, আমার সাইটের নামটা কি হবে? আমার যে সাইটটা তৈরি হবে সাইটের নামটা কি হবে? সাপোজ আমি দিলাম একটা পোর্টফোলিও সাইট দিয়ে রাখলাম, পোর্টফোলিও হবে। ওকে, আচ্ছা ইউজার নেম কি দিলাম? ইউজার নেম দিলাম LEDP 2020, এটা হচ্ছে আমার ইউজার নেম। আর পাসওয়ার্ডের যেটা সেটা দিলাম না, আমি পাসওয়ার্ড আমার মতোই দিলাম 1 2 3 4 5 দিয়ে রাখলাম। ওইটাই দিলাম, এটাই কনফার্ম করে দিলাম। এই পাসওয়ার্ডটা, পাসওয়ার্ড যেটা আছে এটাই দিলাম। ওকে, আচ্ছা এখানে আমি আমার একটা ইমেল ইউজ করলাম। আচ্ছা, নিচের যে অপশনটা দেখা যাচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, মানে আমরা যখন কোনো সাইট তৈরি করব, যখন আপনি, এটা অবশ্য লোকাল সার্ভারের ক্ষেত্রে সমস্যা নাই, এটা লাইভ সার্ভারের সমস্যা, যখন আপনি একটা একটা সাইট যখন তৈরি করছেন মানে ওটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তৈরি করছেন মানে আন্ডার কনস্ট্রাকশন, এখন ঠিক মতো মেনু নাই, মনে করেন কন্টেন্ট গুলা ঠিকঠাক নাই, এলোমেলো অবস্থায় আছে। এখন যদি আপনার গুগল যদি ওই সাইটটাকে আপনার করে মানে চেক করে ভিজিট করে, তাহলে হচ্ছে আপনার সাইটে র্যাঙ্ক হারায় যাওয়ার সম্ভাবনা আছে। তো এই জন্য যে আমার এই সাইটটা যে আমি মানে আন্ডার কনস্ট্রাকশন, এটা বোঝানোর জন্য এই অপশনটা দিয়ে রাখা, যে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, যে আপনি কি এটা সার্চ করাইতে চাচ্ছেন কি করাইতে চাচ্ছেন। ঠিক আছে, তো আপনি যদি আমাদের লোকাল সার্ভারের সমস্যা নাই, মানে আপনি তো এটা ওই সার্চ করবেন, তো যখন লাইভ সার্ভারে কাজ করবেন তখন এখানটায় জাস্ট আপনি যে ইগনোর করে দিবেন এটা। ওকে, তো ইনস্টল ওয়ার্ডপ্রেস, একটু সময় লাগবে। ওকে, আমার ইউজার নেম পাসওয়ার্ড, ইউজার নেম দিছি LEDP 2020 আর পাসওয়ার্ড তো জানি 1 2 3 4 5। এখন লগ ইন করতে বলছে, যে লগ ইন সাকসেসফুলি হয়ে গেছে। ওকে, মনে করুন আগেরটা আমরা সাইন আপ হইলো, ধরে নেন এই যে এখন লগ ইনে যাবো আমরা। এই যে আমাদের লগ ইন, ইউজার নেম কি ছিল? LEDP 2020, পাসওয়ার্ড দিয়েছিলাম কি 1 2 3 4 5, এটা ছিল পাসওয়ার্ড, আমি রিমেম্বার মি করে রাখলাম, দিয়ে লগ ইন দিচ্ছে। LEDP 2020, বুঝি না। এলি এলইডি LEDE দেওয়া ছিল, কি দিয়েছিলাম ওইখানে? ভাইয়া 2020 এলইডি ছিল না। LEDE দেওয়া ছিল, তো ওই সময় বলবেন না, তাইলে তো আর, তো LEDP দিয়েই করছি 3 4 5।
ওকে, এলইডি এই দেওয়া ছিল, হ্যাঁ। এই যে আমাদের ড্যাশবোর্ডে চলে আসলাম। ওকে, এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। আমরা এখান থেকে যা যা চেঞ্জ করবো, বা অ্যাডমিন প্যানেল বলা হয়, এটাকে ড্যাশবোর্ড বলা হয়, আবার অনেক অ্যাডমিন প্যানেল বলে। ওকে, তো এইখান থেকে আমরা যা চেঞ্জ করে এখন অনেক কিছু দেখতে পাচ্ছি, আসলে এটা দেখে ঘাবড়ানোর কিছু নাই। এখন দেখুন, যদি আমরা আমাদের সাইটটা একটু দেখতে চাই, আসলে আমাদের সাইটটা নরমালি কেমন, বাই ডিফল্ট ভাবে কেমন আছে, এভাবে আসলে থাকবে না। এটার জন্য দেখেন, এই যে আমাদের পোর্টফোলিও লেখা আছে, এখানে যদি আমি কারসর নিয়ে একটা হোভার করলে দেখেন একটা ভিজিট সাইট আসছে। তুমি একটা ট্যাব নিলাম, ট্যাব নিয়ে ওপেন করলাম, ওপেন। এই যে এটা হচ্ছে আমার বাই ডিফল্ট আমার সাইট আছে, ঠিক আছে। বাই ডিফল্ট ভাবে এইটা আছে, ঠিক আছে, ওরা যেটা দিয়ে রাখছে। ওকে, তো আসলে আমাদের সাইটটা এভাবে থাকবে না, আমরা আমাদের সাইটটা আমাদের মতো সুন্দর করে কাস্টমাইজ করব, নতুন নতুন থিম ইউজ করব, সবকিছু ইউজ করব। তো এতটুকু যে সেটআপের যে বিষয়টা, সেটআপের বিষয়ে কি কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করি, দেখেন আমাদের যে ডাটাবেসটা ক্রিয়েট করলাম, দেখেন ডাটাবেসের ভিতরে আমাদের কত টেবিল তৈরি হয়ে গেছে। একটু আমরা যদি দেখে আসি আমাদের ডাটাবেস ওয়ার্ডপ্রেস মর্নিং, দেখেন ওয়ার্ডপ্রেস মর্নিং এর ভিতরে কত টেবিল তৈরি হয়ে গেছে, বুঝতে পারছেন। এই যে আমাদের টেবিল প্রিফিক্স ছিল না, ডাব্লিউপি হাইফেন, এই যে ডাব্লিউপি হাইফেন, এই সেই টেবিল প্রিফিক্স, মানে যেটাকে বোঝায় নামের আগে যেটা এই প্রিফিক্সটা মানে ব্যবহার করা হবে সেটা আর কি। এটা অন্য নাম দিলে অন্য নাম আসতো, বাট এটা রাখা হচ্ছেন বেটার, নর্মাল এটা রাখাই উচিত, ঠিক আছে। এখন খেয়াল করুন যে আমি এটা তো আসলাম, মনে করেন এটা কেটে দিলাম, এখন আমি এই যে এখান থেকে এটা কেটে দিলাম, লগ আউট করে দিলাম, লগ আউট, লগ আউট। কি প্রবলেম? ওকে, এখন খেয়াল করেন, যদি আমি একটু কেটে দিই, আমি যদি আরেকবার আসি, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এটা আসলাম। ওকে, এখানে চলে আসলাম। ওকে, লগ আউট হয়েছে এবার। এখন খেয়াল করেন, যদি আমি এখানে আসি, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, এখান থেকে আসলাম ক্লাস 22, যাওয়ার পর দেখেন আমার এই সাইটটা দেখাচ্ছে, আমার এর ভিতরে অটোমেটিক্যালি এই সাইটটা হয়ে গেছে। কিন্তু আপনি যদি এখন চান যে আমি অ্যাডমিন প্যানেলে যাবেন, তাই না, বা আপনার ড্যাশবোর্ডে যাবেন, তখন আসলে কিভাবে যাবেন? সাইটটা লগ আউট করার পরে এখন যদি আপনি সাইট ভিজিট করেন, শুধু সাইট দেখাচ্ছে, এখন আপনার সেই অ্যাডমিন প্যানেল বা আপনার ড্যাশবোর্ড কিছুই দেখাচ্ছে না, তখন কি করবেন? তখন আপনি এই যে এখানে ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন, ডাব্লিউপি হাইপেন অ্যাডমিনে ক্লিক করলে আপনাকে এই যে ইউজার নেম পাসওয়ার্ডের এখানে নিয়ে চলে আসবে। এখন আপনি কি করতে পারেন, এখানে এলইডি 2020 পাসওয়ার্ড দিলেন 12345, আপনাকে আপনার ড্যাশবোর্ডে নিয়ে চলে আসলো, ঠিক আছে। মানে এইভাবে না, আপনি আরো একভাবে আসতে পারেন। দেখেন, এটা কেটে দিলাম, আমি এখানে আসলাম, আবার লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস দেওয়ার পর আসলাম এখানে ক্লাস 22। ওকে, এখন দেখেন আমরা কি করেছিলাম, আগে পাকি ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন নিয়ে আসছিলাম, এখন যদি আপনি ওটা না দিয়ে ডাব্লিউপি হাইফেন লগইন ডট পিএইচপি দেন, লগইন ডট পিএইচপি, ডাব্লিউপি হাইফেন লগইন ডট পিএইচপি যদি দেন, তাও আপনাকে এখানে নিয়ে চলে আসবে, ঠিক আছে। আপনি ডাব্লিউপি হাইফেন অ্যাডমিন দিয়েও আসতে পারেন, আবার ডাব্লিউপি হাইফেন লগইন ডট পিএইচপি দিয়েও আসতে পারেন, যেটা যে ইচ্ছা আপনি এখানে আসতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, তো যদি আমি একটু ওভারভিউ করি, আসলে আমরা কি করলাম এতক্ষণ। ফার্স্ট অফ অল আমরা ওয়ার্ডপ্রেস এর ওয়েবসাইটে গেলাম,
কোনটা wordpress.org আর wordpress.com দুইটা আমরা দেখলাম। আমরা কাজ করবো আমাদের সমস্ত কিছু ফ্রি নিয়ে আমরা এখান থেকে ডাউনলোড করবো wordpress.org। তো ফার্স্ট অফ অল আমরা কি করবো wordpress.org ওয়েবসাইটে যাব, গুগলে সার্চ করলে চলে আসবে wordpress.com.org, দুইটা ওয়েবসাইটই আপনাদেরকে সাজেস্ট করবে। তো আমরা wordpress.org তে আসার পরে গেট ওয়ার্ডপ্রেস, এই যে গেট ওয়ার্ডপ্রেস এ ক্লিক করব। এখান থেকে এই যে ওয়ার্ডপ্রেস ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। ওয়ার্ডপ্রেসটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে এটা এখান থেকে আনজিপ করতে পারেন বা আপনি সার্ভারের ভিতর নিয়ে আনজিপ করতে পারেন। নরমালি বাইরে থেকে আনজিপ করে নিয়ে গেলাম। আনজিপ করার পরে আপনার এখানে জ্যাম্পের ভিতর গিয়ে এইচডক্স আমরা আগেও ফাইল রাখছি, আমি ওয়ার্ডপ্রেস এর ভিতর রাখলাম ক্লাস হিসেবে, বাট আপনারা ক্লাস হিসেবে নাও রাখতে পারেন, আপনারা সরাসরি রাখতে পারেন। আমি ক্লাস হিসেবে রাখছি। এই যে এখানে আমি ফাইলগুলো রেখে দিলাম। আর যে কাজটা করলাম সেটা হচ্ছে আমার একটা ডাটাবেস ক্রিয়েট করা লাগবে, কারণ ডাটাবেস ছাড়া কখনো এটা ইনস্টল হবে না, কারণ এটা তো যেহেতু ডাইনামিক, এটা ডাটাবেসটা হবে না। তো আমি এখানে আসলাম, আসার পরে আমার নিউতে ক্লিক করে ডাটাবেস আমরা ক্রিয়েট করতে পারি, আমরা জানি নিউতে ক্লিক করে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারি। এখান থেকে ডাটাবেসের নাম দিয়ে ক্রিয়েট। এরপর আমরা কি করলাম, এই যে হোমে আসলাম, হোমে আসার পরে এখান থেকে ইউজার অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা অ্যাড ইউজার অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি যে ইউজার নেমটা কি হবে। এটা অ্যানি হোস্টের জায়গায় লোকাল হোস্ট দিয়ে দিলাম, আমাদের লোকাল হোস্ট বাই ডিফল্ট নিয়ে নিল। পাসওয়ার্ড দিলাম, রিটাইপ পাসওয়ার্ড দিলাম। ওকে, আমরা পাসওয়ার্ড জেনারেট করতেছি না, কারণ স্ট্রং পাসওয়ার্ড দেবো, ওইগুলো আমাদের নরমালি এখন দরকার নাই। দিয়ে যে চেক অল সমস্তগুলাই চেক দিয়ে দিলাম, মানে এডিট আপডেট ডিলিট সমস্ত কিছু এখান থেকে হবে। এই জন্য চেক অলে ক্লিক করে দিলাম, এরপরে গোতে ক্লিক করলাম, আমাদের ডাটাবেস ক্রিয়েট হয়ে গেল। এরপরে এই ডাটাবেসের নামে আমাদের হোস্টের নাম তো অটোমেটিক্যালি নিবে, ডাটাবেস আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড, এই দুইটা জিনিস মনে রেখে এই দুইটা জিনিস ওইখানে দিলেই আমাদের ওয়ার্ডপ্রেস জন্য ইনস্টলেশন পর্যায়ে চলে যাবে। এখান থেকে আনইনস্টলেশন করার পরে আপনারা যে ওইখানে ইউজার নেম পাসওয়ার্ড ইউজ করবেন সেটা দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো এইটা হচ্ছে একদমই বেসিক ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন জাস্ট। ওকে, তো আপনারা একটু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল আগে এরকম একটা ইন্টারফেস আছে প্রত্যেকের সামনে। ওকে, আচ্ছা, ফার্স্ট অফ অল দেখেন আমরা যে আমাদের এই সাইটটা করছি এটা হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ড যাই বলেন না কেন। এখন আমাদের সাইটটা আসলে নরমালি যখন ইউজার দেখবে তখন কেমন হবে এটা দেখার জন্যই যে আমাদের এই পাশে যে আমার সাইটে যে নাম দিছিলাম, সাইট নেম আমি দিছিলাম পোর্টফোলিও, আপনারা যে যে নাম দিয়েছেন এখানে দেখেন এর উপরে মাউসের কার্সর নিলেই দেখাচ্ছে ভিজিট সাইট। তো কার্সর নেওয়ার পরে ভিজিট সাইটে যাওয়ার পরে আমি যখন এই ভিজিট সাইটের উপরে এটা নতুন ট্যাবে দেখতেছি, একটু এই দুটা কেটে দিয়ে দিতে দরকার। ওকে, এটা হচ্ছে আমার ভিজিট সাইট। আমি যে সাইটটা ভিজিট করলাম আমার সাইটটা নরমালি এরকম একটা বাই ডিফল্ট একটা থিম দেওয়া আছে, এটা হচ্ছে আমার সাইট। ওকে, তো এখান থেকে আপনারা এই সাইটটা দেখতে পারেন। ওকে, আচ্ছা, এর পাশে দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে যে আপডেট, যদি আপনার কোনো আপডেটের প্রয়োজন হয় যে কোনো একটা থিম আপনি ইউজ করছেন ওটা নতুন একটা ভার্সন আসছে, তো সেই আপডেট গুলো আপনাকে এখানে শো করবে এবং এখান থেকেও দেখেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা আপডেটের দিচ্ছে, নোটিফিকেশন দিচ্ছে আপডেট 3 আপডেটস, আবার এখানেও দিচ্ছে আপনার আপডেটস 1 প্লাগইন আপডেট 2 থিম আপডেট এখানে দিচ্ছে। আমরা নরমালি এখন আপডেট দিব না, কারণ আমরা এই থিম ইউজ করব না, এই জন্য আপডেট দিব না। ওকে, তো এখানে আপডেট এই দেখাচ্ছে, এখানে পেজটা আপনার কোথা থেকে কমেন্ট আসছে ভাই? বুঝি না। ড্যাশবোর্ডের পেজটা আনতে পারছি না। আচ্ছা, এই ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডের পেজটা কোথা থেকে আসছে? জি ওকে, ভাই। আপনার তো লগ ইন হওয়ার পরে এটা আসার কথা। যদি আপনার এটা লগ আউট হয়েও যায়, মনে করেন লগ এখান আউট থেকে করে আমি লগ দেবো আউট, ভাই আগে। হ্যাঁ লগ আউট করে দেন। লগ আউট করার পরে ওই যে আবার লগ ইন অপশন আসছে। আচ্ছা দেখেন, লগ ইন অপশন আসছে। যদি ফার্স্ট অফ অল আপনার মনে করেন লগ ইন অপশন নাই, আপনি ক্লাস শুরু করতে যাচ্ছেন, ক্লাস শুরু করার সময় আমরা নরমালি কি করি, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস প্রেস করলাম। আমি যেহেতু ওয়ার্ডপ্রেসের ভিতরে একটা ফোল্ডার রাখছি এই জন্য আমার কিন্তু ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটা শো করছে, বাট আপনারা যদি ফোল্ডার না রাখতেন তাহলে কিন্তু এটা শো করতো না।
তো ধরে নেন আমি এটা ক্লিক ভাই করলাম। ওখানে আমাদের একটা ওয়ার্ডপ্রেসের আরেকটা আসছে, হ্যাঁ ওটা হ্যাঁ, দেখি। আপনার আরেকটা আসছে। তো আচ্ছা দেখছি ওটা আপনাদের দেখেন, আমার কিন্তু এই অবস্থায় চলে আসছে, আমার বাই ডিফল্ট যে থিমটা আছে এই অবস্থায় আসছে। বাট এটা তো আমার ড্যাশবোর্ড না, তাই না? এটা হচ্ছে ইউজার ইন্টারফেস, এটা আমার ড্যাশবোর্ড না, এটা আমার ওয়েবসাইটের হচ্ছে পেজ। তো এখন যদি আমি এখান থেকে যাইতে চাই যে আমি এসে যাব, আমার ড্যাশবোর্ডে যাবো, তো এখান থেকে আমি দেখা যাচ্ছে একবার দুই ভাবে যাওয়া যায়। শুধু ডাব্লিউপি অ্যাডমিন লিখেও আপনি যাইতে পারেন, ডাব্লিউপি অ্যাডমিন লিখলেও আপনাকে লগ ইন অপশন চলে আসবে। এই যে লগ ইন, এখানে লগ ইন করতে পারবেন। আবার যদি আপনি এখানে ডাব্লিউপি অ্যাডমিনের জায়গায় লেখেন যে ক্লাসে বুঝেছেন ডাব্লিউপি হাইফেন লগ ইন ডট পিএইচপি দিয়ে এটাও দেন, তাও আপনাকে ওই লগ ইন পেজে নিয়ে চলে আসবে। বুঝা গেছে? ডাব্লিউপি অ্যাডমিন দিয়েও আসতে পারেন আপনি, আর ডাব্লিউপি হাইফেন লগ ইন দিয়েও আসতে পারেন। বুঝতে পারছেন? এখানে আপনার সেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। ওকে, আমি আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। আচ্ছা, ড্যাশবোর্ডে আসতে পারছেন ফারুক সাহেব? জি ভাই, জি ভাই, ওই যে লগ ওকে, লগ আউট করে আবার লগ ইন করেছি। আচ্ছা ঠিক আছে। এখন দেখেন ফার্স্ট অফ অল যে আমার এই পেজটা আমি একটু দেখি, বাম পাশের মেনুগুলো নিয়ে পরে আলোচনা করি, আগে এই পেজটা দেখি। এই যে অনেক কিছু আছে এখানে, তাই না? অনেক কিছু আছে। তো এখানে কাস্টমাইজ ইওর সাইট কাস্টমাইজ করতে পারবো, এখানে আরো কিছু অপশন আছে। যদি আমি এটা না রাখতে চাই, যেমন এটা আমি রাখবো না মনে করেন, তো এই যে এখানে ডিসমিস লেখা আছে, ডিসমিসে ক্লিক করলাম, আমার এটা চলে গেল। এখন দেখেন এই যে এখানে আরো কিছু অপশন আছে যে ড্যাশবোর্ডে, সাইট হেলথ স্ট্যাটাস, আপনার এরপরে আছে অ্যাট এ গ্লান্স, এই যে আপনার কয়টা পোস্ট আছে, একটা পোস্ট আছে, একটা পেজ আছে, একটা কমেন্ট আছে, অ্যাট এ গ্লান্স এটা আপনার দেখাবে। আর রানিং থিম কোনটা আছে, 2020 আছে, এটা রানিং আছে। ঠিক আছে, অ্যাট এ গ্লান্স আপনার এটা দেখাচ্ছে। অ্যাক্টিভিটি দেখাচ্ছে যে আপনার এই যে রিসেন্টলি একটা কমেন্ট আছে এখানে, আর পাবলিশ পোস্ট আছে, হ্যালো ওয়ার্ল্ড পাবলিশ করা আছে রিসেন্টলি, এটা দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাক্টিভিটি দেখাচ্ছে। আর এখানে কুইক ড্রাফট যেটা, সেটা হচ্ছে মনে করেন আপনার হঠাৎ করে কোনো কিছু একটা আইডিয়া চলে আসছে, কুইক ড্রাফটে যেটা রাখা হয়, আপনার সেটা পোস্ট করার মতো সময় নাই, বাট আপনার মাথায় নতুন একটা আইডিয়া কিছু আসছে, সেটা আপনি টাইটেল দিয়ে এখানে সেভ করে ড্রাফটে রাখতে পারেন, এখানে সেভ করে ড্রাফটে রাখতে পারেন এটা। ওকে, তো আর এইগুলো আপনি ইচ্ছা করলে মানে একটা এদিক ওদিক চেঞ্জ করতে পারেন। দেখেন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনি এটা নিতে পারেন, যেটাকে ডাইনে বা উপরটাকে নিচে, এগুলো আপনি করতে পারেন। ঠিক আছে, এগুলো এটা আপনার সাজানোটা ডিজাইনটা টোটালি আপনার ব্যাপার, আপনি কোনটা কোনখানে রাখবেন। ওকে, এখন দেখেন যদি এই জিনিসগুলা টোটালি আমি না রাখতে চাই, যা আছে আমি এগুলো কিছুই রাখবো না, যেটা আছে আমি এটা কিছুই রাখবো না। Okay, তো আমি যেটা আছে এটা যদি না রাখতে চাই, দেখেন এইখানে একটা অপশন আছে স্ক্রিন অপশন। স্ক্রিন অপশন, এখানে যদি স্ক্রিন অপশনে ক্লিক করি, দেখেন এখানে আমার সমস্ত কিছু আছে, টিক দেওয়া আছে। যদি আমি টিক গুলা উঠাই, দেখেন একটা একটা করে সব চলে যাচ্ছে। টিক গুলো সব উঠাই দিলাম, দেখেন আমার এখানে কিচ্ছু না, একদম ফাঁকা হয়ে গেছে, আমার এখানে সব ফাঁকা হয়ে গেছে। ঠিক আছে, বা আপনি যেটা যেটা রাখতে চান, মনে করেন আমি সব অ্যাট এ গ্লান্স এটা রাখলাম, আর কুইক ড্রাফটটা রাখলাম, ওকে, আর অ্যাক্টিভিটি রাখলাম, এই তিনটা রাখলাম, আর কিছু রাখবো না। এই তিনটা আপাতত আমি দেখার জন্য, যে আমার কয়টা পোস্ট আছে, কয়টা কমেন্ট আছে, পেজ কয়টা আছে, এটা এগুলো দেখার জন্য আমি এটা রাখলাম। ওকে, আর হেল্পের থেকে আপনারা তো জানেন, হেল্পের থেকে সাপোর্ট আপনি ওই অনেক কিছু ইনফরমেশন এখান থেকে পাবেন, এটা হেল্পে। ওকে, এইটা হচ্ছে মোটামুটি আমাদের এই যে সামনে যে পেজটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটা। আর এই পাশে জানেন আপনি লগ ইন লগ আউট আপনার প্রোফাইল এডিট করতে পারবেন এইখান থেকে। ঠিক আছে, ওকে। তো দেখেন ড্যাশবোর্ড মানে নর্মালি আমরা কিন্তু হোম পেজে আছি, ড্যাশবোর্ড বলতে আমরা হোম পেজে আছি এখানে। তো এই ডান বাম পাশে দেখেন ওয়ার্ডপ্রেস এর একটা আইকন দেওয়া আছে, ওয়ার্ডপ্রেস আইকনে গেলে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস সম্পর্কে, ওয়ার্ডপ্রেস.org ওদের ডকুমেন্টেশন সাপোর্ট, এইখান থেকে আপনি ওদের ইস্যু যাইতে পারবেন। এই বাম পাশে যেটা দেওয়া আছে ওয়ার্ডপ্রেস আইকন, এখানে গেলে ওয়ার্ডপ্রেস.org ওদের সাইটে যাইতে পারবেন, এখান থেকে অ্যাবাউট ওয়ার্ডপ্রেস ওদের ডকুমেন্টেশন গুলো পড়তে পারবেন।
তো অবশ্যই একটু এগুলো ডকুমেন্টেশন গুলো পড়া উচিত, যেহেতু এটা একটা সিএমএস এবং খুবই জনপ্রিয় একটা সিএমএস। সিএমএস এর ফুল মিনিং হয়তো জানেন অনেকেই, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো এইখানে হচ্ছে, আর আমরা আপডেট নরমালি দিব, আপডেটের জন্য আমাদের নোটিফিকেশন দিচ্ছে, এটা আমাদের আপাতত দরকার নেই, দিব না। আচ্ছা ওকে, এর নিচে দেখেন আছে কি পোস্ট, এর নিচে আছে পোস্ট। তো পোস্টে যদি আমরা একটু ক্লিক করি, যে অল পোস্ট, এটা যদি আমরা একটু ক্লিক করি, তো আমরা একটা জিনিস দেখতে পাবো যে এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড নামে একটা পোস্ট করা আছে। অথরকে এলইডি 2020, এটা হচ্ছে অথর, ক্যাটাগরি সান ক্যাটাগরাইজ, কোনো ক্যাটাগরি নাই, কোনো ট্যাগ নাই, একটা কমেন্ট আছে, পাবলিশ হয়েছে 1 ঘন্টা আগে। মানে বাই ডিফল্ট যেটা পাবলিশ হয়েছে, মানে এটা ইনস্টল করার সাথে সাথে আর কি ওটা বাই ডিফল্ট পাবলিশ হয়েছে। হ্যাঁ, কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শোনা যাচ্ছে না কিছু, কথা বেঁধে বেঁধে আসতেছে। নেট দুর্বল হয়ে গেছে মনে হচ্ছে আপনার। একটি হ্যালো अस्मिता, আপনি তখন হোস্ট। আমি হ্যাঁ হ্যাঁ, ডান প্যানেলে দেখেন আপনি হোস্ট। কেন কেন আমি হোস্ট কেন? আপনি এখন এখন আপনাকে ক্লাস নিতে হবে, আপু স্টার্ট করেন। তাহলে প্রেজেন্ট দেন, দিয়ে বাড়ি যান, আজকে ছুটি। তোর মাথায় তো আকাশ ভেঙে পড়েছে শুনি। এরকম ম্যাডাম হলে তো বাঁচি যেতাম। আপু ক্লাস নেন। এই তো ক্লাস হচ্ছে, কালকে যেটা করছেন সেগুলো হোমওয়ার্ক দেখেন, রাত্রে গুলা দেখি কেমন গিগ বানাইছেন সবাই। হোমওয়ার্ক করে নেন, আপনি ম্যাডাম হয়েছেন, হোস্ট আমার ক্লাস নেন আগে। ম্যাডাম আগে গিকটা দেখালে আমাকে সুবিধা হতো। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ ভাই, আরেকজনকে তো দিছিল কাজ, কিন্তু আমি হোস্ট কেন? ও অটোমেটিক হয়ে গেছে অস্মিতা, নো টেনশন, ভাই আসলে আবার ঠিক হয়ে যাবে না। ঠিক হলে তো ভালো, না হলে আরো ভালো। কিন্তু আমি হোস্ট কেন? ভাই সম্ভবত ডিসকানেক্ট হয়ে গেছে, নেট চলে গেছে মনে হয় ভাইয়া। হ্যাঁ, তো ফায়েজ ভাই হোস্ট হতো, আমি কেন হলাম? বাই ডিফল্ট হয়েছে। ও আচ্ছা, সবই সবই ভাইয়ার হাতে। আপনি সিরিয়ালে প্রথমে ছিলেন, লেডিস ফার্স্ট, এই জন্য আপনি হয়ে গেছেন। আমার দিয়েন না তো, বুঝছেন? না আপনি ওই যে ফার্স্ট ছিলেন তো সিরিয়ালে, আপনার এই জন্য আপনি অটোমেটিক। ভাইয়ের মনে হয় নেটে প্রবলেম হচ্ছে, যেন ভাই লেট নিয়ে আবার জয়েন করবে। হ্যালো ভাইয়া, ও যাক, হোস্ট কেটে গেছে, ঠিক আছে। মনে হচ্ছে এইভাবে আপনার টেনশনে কাছ ছিলেন। থেকে হোস্ট সিটি ছিনিয়ে নিল। আপুর পজিশন কেড়ে নিতে রে। না, আমার পজিশন কেউ নেইনি ভাই, আমারে প্র্যাকটিস করাচ্ছে, এর জন্য কিছুক্ষণের জন্য হোস্টে ঘুরায় দিয়ে গেল।
কায়েস ভাই আপনার কথা শুনে আবার আসমিতাপুরে হোস্ট বানাই দিছে। হ্যালো কাইস ভাই, হ্যাঁ জি ভাই বলেন। বলছি যে ভাই আমরা তো ওই থাম্বনেলটা বানাবো কিভাবে? কালকের মধ্যে তো হলো আপনার গিগ তৈরি করতে হবে। ওই যে ভাই একটা সাইট বলো না canva.com, এখান থেকে হ্যাঁ, তৈরি করতে পারেন। ওইখানে কি ছবি আপলোড দিলেই হয়ে যাবে নাকি ওইখানে ম্যানিপুলেশন আপলোড করতে না, হবে? ওখানে ওদের ডিফল্ট আপনি সবকিছুই করতে পারবেন। canva.com এ ঢুকবেন, আর জি। তার আগে ইউটিউবে দু একটা ভিডিও দেখে নেবেন canva.com সম্পর্কে। হ্যাঁ, দেখবেন অনেক ভিডিও আছে, ওখান থেকে দু একটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যে এই সাইটটা কিভাবে ব্যবহার করতে হবে। আচ্ছা ঠিক আছে, কালকে মানে ফটোশপের কিছু দেখলাম ওইখানে অনেক কিছু তো বলে না, এই জন্য ডাইরেক্ট ক্লিক করে চলে যাই, পরে আর পারলাম না দেখি। আপনি ওই canva.com এর দু একটা ভিডিও দেখে নিন। আচ্ছা ভাই, দেখি এই ক্লাস শেষ হলে দেখি। কায়েস ভাই, জি রমজান ভাই বলুন। ভাই দেখছি অনেক ইউটিউবাররা ভিডিও তৈরি করে কিন্তু কথা বলে না। আপনিও দেখছি অনেক ভিডিও তৈরি করছেন কিন্তু সেখানে আপনি আহ, কথা বলেননি, এগুলো কেন করেন? মানে আমাদের তো বুঝতে সমস্যা হয়। তো আমার আমার চ্যানেলে গিয়েছিলেন আপনি? আপনার চ্যানেলে আমি অনেক আগে থেকে দেখছিলাম, আমার একটা ইউটিউব চ্যানেল ছিল, যাই হোক ওই সময় আপনার ওটা দেখি খোলা ছিল। আমি তো সব চ্যানেলে কথা, সব ভিডিওতে কথা বলি। আমি যে অনেকগুলো ভিডিও দেখছি, কথা বলেননি। না না, আমার সব ভিডিওতে কথা বলা আছে, আপনি তাহলে অন্য চ্যানেলে গেছেন। আহ, তো যে কথা বলছিলাম কি আছে, আমরা অল অল পোস্টে আসলাম। অল পোস্টে আসার পরে এখানে আমাদের বাই ডিফল্ট একটা পোস্ট করা আছে, হ্যালো ওয়ার্ল্ড। অথর এলডিপি কোনো ক্যাটাগরিতে নাই, আনক্যাটাগরাইজ আছে, কোনো ট্যাগও নাই। আর ট্যাগ কি জিনিস এটা হয়তো কালকে রাতে আরো বুঝতে পারছেন, অর্থাৎ সার্চ ইঞ্জিনে সার্চ করলে, মানে সার্চ করে যে আপনাকে পাবে যে কিওয়ার্ড দিয়ে, সেটাই হচ্ছে মূলত ট্যাগ। একটা কমেন্ট আছে, পাবলিশ হয়েছে 1 ঘন্টা আগে। ওকে, এখন যদি আমরা এই পোস্টটাকে এডিট করতে পারি, এডিট আছে, কুইক এডিট করতে পারি। যদি ভিউ করে দেখতে পারি, ট্রাশ করা, এখানে মানে ডিলিট করা যেটাকে বোঝায়, আমরা এখান থেকে ট্রাশ করে দিই, ট্রাশে চলে যাবো, এখান থেকে আমরা পার্মানেন্টলি ডিলিট করে দিতে পারি এটাকে। যদি এটাকে ট্রাশ করে দিই, দেখেন এটা কিন্তু এখানে নাই, এই যে ট্রাশ, ট্রাশ ওয়ানে চলে আসছে একটা। ট্রাশ ওয়ানে আশা করি যে ডিলিট পার্মানেন্টলি, আবার এখান থেকে রিস্টোরও করতে পারবো, এই পোস্টটা আমরা রিস্টোর করতে পারবো যদি আমরা ডিলিট করে দিই। দেখেন যে ডিলিট পার্মানেন্টলি, আর ডিলিট করে দিই। এখন আমাদের এই পেজে আসি, এই পেজে আসার পর দুটো রিলোড দিই, দেখেন আমাদের আর পোস্ট কিন্তু নাই। এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে পোস্টটা ছিল, পোস্টটা কিন্তু নাই। ওকে, তো আমরা যদি সাপোজ নিউ কোনো পোস্ট করতে চাই, দেখেন আমরা এখানেও নিউ আছে, এখানেও নিউ আছে, যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হবে। যে আমি অ্যাড নিউতে ক্লিক করি, যে কোনো একটা জায়গা করলেই হবে, সমস্যা নেই। অ্যাড নিউতে ক্লিক করার পর এই যে আপনার পোস্টের জন্য আমার পেজ চলে আসছে। এখন দেখেন এডিটরের একটা ব্যাপার আছে, এখানে এডিটর হচ্ছে ওয়ার্ডপ্রেস, আগে ছিল ক্লাসিক, এখনো ক্লাসিকটা আছে, ক্লাসিকটা ইউজ করতে গেলে প্লাগইন ইউজ করতে হবে। আর আপডেট ভার্সনে ওয়ার্ডপ্রেস যেটা দিয়েছে গুটেনবার্গ নামে একটা আপনার এডিটর তারা ইউজ করছে। গুটেনবার্গটা আমরা অল্প একটু দেখবো, এরপর আমরা মূলত ইউজ করবো হচ্ছে এলিমেন্টর প্রো। আমরা মূলত ইউজ করবো যেটা সব থেকে পপুলার, এবং যত বায়ার আছে বা ম্যাক্সিমাম সবাই রিকমেন্ড করে আপনার এলিমেন্টর প্রো ইউজ করার জন্য। ঠিক আছে, এবং খুবই অনেক ইজিলি ভাবে অনেক সুন্দর কাজ করা যায়। তো দেখেন যদি এটা পোস্ট করতে চাই এখানে, আর গুটেনবার্গের সিস্টেমটা সব ব্লগ আকারে দেখায়। গুটেনবার্গের সিস্টেমটা হচ্ছে ব্লগ আকারে, প্রত্যেকটা আমরা যেমন সেকশন সেকশন বলি, এটাকে ব্লগ গুটেনবার্গে। তো আমরা যদি একটা টাইটেল দিই, পোস্টের অবশ্যই টাইটেল দিব, সাপোজ ওয়েব ডিজাইন দিলাম, এতটুকুই রাখলাম ওয়েব ডিজাইন দিয়ে। দেখেন ডাইনে পাশে পাবলিশ আছে, ডাইনে পাশে পাবলিশ, যদি এটা পাবলিশ করে দিই, এটা পাবলিশ, দেখেন এটা পাবলিশ হয়ে গেছে, পোস্ট পাবলিশ। কোনো কিছু দিনে জাস্ট এতটুকু লিখে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি আমার এই পেজে আসি, যে পেজটা দেখছিলাম,
এই পেজ যদি একটু রিলোড দিই, দেখেন ওয়েব ডিজাইন চলে আসছে। আজকে হয়েছে কোনো কমেন্ট নাই, আনক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরি আন্ডারেও নাই, এই পোস্টে কোনো ক্যাটাগরি আন্ডারেও নাই, শুধু ওয়েব ডিজাইন দিয়েছি। ওকে, এখন আসেন এইখানে আসলে মূলত কাজটা কিভাবে হয়, ওভারঅল এই পোস্টের বিষয়টা নিয়ে আলোচনা করার উপর ডিসকাস করব। আচ্ছা, ওকে, এখন খেয়াল করেন এইখানে কিছু অপশন আছে, ডকুমেন্টস, ব্লগ। দেখেন ডকুমেন্টস, ব্লগ দুইটা অপশনই আছে। যেহেতু গুটেনবার্গের সিস্টেম সমস্ত কিছুকে ব্লগ আকারে শো করে, যেমন নিচে দেখেন সব ব্লগ আছে, এখানে আপনি প্লাস চিহ্ন দিয়ে যে অ্যাড ব্লগ, এখান থেকেও নিয়ে আসতে পারেন অ্যাড ব্লগ, কোনো সমস্যা না। ওকে, তো একটু এই পাশেটা খেয়াল করি। দেখেন স্ট্যাটাস, ভিজিবিলিটি, এই যে ভিজিবিলিটি, এটা হচ্ছে এই পোস্টটা পাবলিক করে দিছি আমি, এই ভিজিট টু এভরিওয়ান, এই পোস্টটা আমি কি করলাম, এই ডকুমেন্টেশনে খেয়াল করেন, ডকুমেন্টেশনটা পাবলিক, ভিজিবিলিটি আছে পাবলিক, প্রাইভেট অনলি ভিজিবল ফর অ্যাডমিন, আপনি শুধু দেখতে পারেন। প্রাইভেট যদি করেন, এটা শুধু আপনি যদি পাসওয়ার্ড করে দেন, পাসওয়ার্ড ছাড়া, পাসওয়ার্ড প্রোটেক্টেড ছাড়া এই পোস্টটা কেউ দেখতে পারবে না। যেমন যদি আমি দেখি একটু পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিই, এটাকে পাসওয়ার্ড প্রোটেক্টেড দিলাম, এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে, 1 2 3 দিলাম পাসওয়ার্ড। ওকে, এখন যদি পাসওয়ার্ড প্রোটেক্টেড, সরি, পাসওয়ার্ড প্রোটেক্টেড দেওয়ার পর আমি যখন আপডেট করে দিই, এখন যদি এই পেজে আসি, দেখেন দিস ইজ এ প্রোটেক্টেড ওয়েব ডিজাইন, এটা হচ্ছে প্রোটেক্টেড করা আছে। বাট আমার তো এটা তো হিডিং, এই জন্য দেখা যাচ্ছে যে অভ্যন্তরীণ তো কিছু দেই নাই, অভ্যন্তরীণ গুলো হাইড থাকবে, জাস্ট হিডিংটা দেখাবে। এখন এই যে এটা পাসওয়ার্ড দিতে হবে, কি দিছিলাম, 1 2 3 এন্টার। পোস্ট 5, ওকে, তো এইখানে আর কিছু নাই, এই জন্য ও কিছু দেখাচ্ছে না। যদি আমরা কিছু পোস্টে কিছু রাখি, যেমন এখানে যদি এখান থেকেও ব্লগ নিতে পারি, আমরা এখান থেকেও ব্লগ নিতে পারি, যেখান থেকে ইচ্ছা। তো আমরা এখান থেকে যদি একটা ব্লগ নিই, যে আসলে আমি এখানে কি করতে চাচ্ছি, যে প্যারাগ্রাফ নিব, সাপোজ একটা প্যারাগ্রাফ। তো প্যারাগ্রাফের জন্য আমরা একটু কিছু কোড নিয়ে আসি। lipsum.com, এটা হচ্ছে ডামি কোড, এখানে আপনি ইচ্ছা করলে জেনারেট করতে পারেন, জেনারেট লিপস, লরেন লিপসাম, এটা জেনারেট করতে পারেন। তো আমি যে একটা জেনারেটে ক্লিক করি তো কি হয়, জেনারেটে ক্লিক করলে কিন্তু এটা চেঞ্জ করে দিচ্ছে, জেনারেট করে দিচ্ছে। আমি সাপোজ এতটুকু নিলাম, এখানে পেস্ট করে দিলাম। দেখেন পেস্ট করার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন চলে আসে, যে অপশনগুলো নিয়ে আমরা পরে ডিসকাস করছি। আমি যেটা আপডেট করে দিই, ওকে, পাসওয়ার্ড প্রোটেক্টেড, আচ্ছা, পাসওয়ার্ড প্রোটেক্টেড 1 2 3, ঠিক আছে। এখন যদি আমি ওকে, ওকে, প্রোটেক্টেড আছে। এখন দেখেন আমার এটা দেখাচ্ছে না। এখন যদি আমি একটু দেখি, 1 2 3 এন্টার, পোস্ট অ্যাকশন, পোস্ট 5, এই থিমে তো ঝামেলা করার কারণ কি?
আচ্ছা, এটা এখানে প্রবলেম করতেছে কিসের জন্য? protected with password choose post can be post password. এটা তো প্রবলেম করার কথা না, কিন্তু প্রবলেম পাবলিশ প্লিজ এন্টার। আচ্ছা, এটার অন্য পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে, এই পেজেই আসার কথা। ওকে, আচ্ছা, এটা পরে দেখছি হয়তো থিমের প্রবলেম, এদের থিমের প্রবলেমের কারণে হয়তো এটা করছে। পরে দেখছি এটা অন্য থিমে আমরা দেখবো, সমস্যা নেই। ওকে, তো একটা জিনিস খেয়াল করুন যে পাবলিশ, এখানে একটা অপশন আছে। মনে করেন আমি এটা ডিজাইন করছি, করার পরে এখানে একটা অপশন পাবলিশ। এটা আপনি পাবলিশ করতে যাচ্ছেন, এটা নরমালি বাই ডিফল্ট যে ডেট সেই ডেট। আপনি যদি ইচ্ছা করেন যে এটা ডেট কম বেশি করে পাবলিশ করবেন, যে কোনো ডেটে পাবলিশ করতে পারেন। যে আমি আজকে এটা করে রাখলাম, এটা পাবলিশ ডেট দেখাবে হচ্ছে আপনার আজকে কত 18 তারিখ, 20 তারিখে দেখাবে, এটা 20 তারিখে পাবলিশ ডেট দেখাবে। ঠিক আছে, তো এইভাবে আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। এটা হচ্ছে পাবলিশ ডেট, 20 তারিখে এখানে পাবলিশ ডেট দেখাবে। এখানে 20শে জুলাই এখানে দেখাচ্ছে। Okay, এখন দেখেন এটা নাই, এটা 20শে জুলাইতে পাবলিশ হবে, পাবলিশ ডেট 20শে জুলাই, এটা 20শে জুলাইতে পাবলিশ হবে। ওকে, আচ্ছা, আর এখানে যেটা আছে আরেকটা অপশন আছে দেখেন, স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লগ। মানে এইটা, এই যেটা যদি টিক দিয়ে দেন, এই পোস্টটা একদম সব পোস্টের উপরে থাকবে। মানে নরমালি কি হয়, একটা একটা করে পোস্ট করলে যে পোস্টটা লাস্টে করা হয় ওই পোস্টটা ফার্স্টে থাকে, একদম ফার্স্টে থাকে। তো আপনি যদি চান যে না আমার এই পোস্টটা সবসময় পেজের উপরে থাকবে, তো এটা দিয়ে দিতে পারেন। যদি আমি একাধিক একটু পোস্ট করি, না হলে বুঝতে পারবেন না। ওকে, তো আমার এটা পাবলিশ হয়ে গেছে। এখন যদি আমি এখানে আসি, আমি একটা পোস্ট হয়েছে, মনে করেন আরেকটা পোস্ট করবো, আরেকটা পোস্ট করলে বুঝতে পারবেন। একটা ওয়েব ডিজাইন, একটা ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভেলপমেন্ট দিলাম, আর এখানে একটা প্যারাগ্রাফ নিলাম। ওকে, এটা পাবলিশ করলাম, আর এটা পাবলিশ। ওকে, কিন্তু আমার এই যে আগের পোস্টটা যদি আমি একটু ডেটটা ঠিক না করি, তাহলে ওটা তো পাবলিশ দেখাবে না, আমরা বুঝতে পারবো না। এটা এডিট, এটা গিয়ে এটার এই যে পাবলিশ ডেটটা আজকে করে দিই, তা না হলে বুঝতে পারবো না। 18 তারিখ করে দিলাম। এখন দেখেন আমার পোস্ট কে কয়টা আছে, দুইটা আছে কিন্তু। এখন পোস্ট কয়টা, দুইটা। এই ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। এখন যদি আমি এখানে আসি, আমার কোনটা দেখাচ্ছে? ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন, দুইটা দেখাচ্ছে, দুইটা পোস্ট। ওয়েব ডেভেলপমেন্ট আর ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্টটা লাস্টে করে, ওয়েব ডিজাইনটা আগে করে, এই জন্য। তো এখন যদি আমি চাই যে ওয়েব ডিজাইন আমার সবসময় উপরে থাকবে, আর ফার্স্ট অফ অল উপরে থাকবে কি ওয়েব ডিজাইন, আর বাদ বাকি যত পোস্টই করি না কেন ওইটা পর্যায়ক্রমে নিচে আসবে। তো আমরা কি করতে পারি, এর জন্য কি করলাম, ওয়েব ডিজাইনে গেলাম, এডিটে গেলাম, ইট ইজ অফ স্টিক টু দ্য টপ অফ দ্য ব্লক। এখানে আমি সেট করে দিয়ে এবার আপডেট করি, এটা যদি একটু রিফ্রেশ করি, দেখেন ওয়েব ডিজাইনটা ফার্স্টে থাকবে। আমি যদি আরো পোস্ট করি তো সবগুলো নিচে থাকবে। মনে করেন যদি আমি এখান থেকে যদি আরো পোস্ট করি, আরেকটা পোস্ট করি এখান থেকে, অ্যাড নিউ,
ওয়ার্ডপ্রেস এখান থেকে একটা প্যারাগ্রাফ নিলাম। Okay, এটা রাখলাম। এখন যদি আমি পাবলিশ করে দিই, দেখেন ওয়ার্ডপ্রেসটা পাবলিশ করছি, তার মানে কি ওয়ার্ডপ্রেস থাকবে ওয়েব ডেভেলপমেন্টের উপরে। দেখেন ওয়েব ডিজাইন কিন্তু জায়গায় স্টিল আছে। দেখেন ওয়ার্ডপ্রেসটা মাত্র দিয়েছে এই জন্য ওয়ার্ডপ্রেস উপরে, আর ওয়েব ডেভেলপমেন্ট তার আগে দেওয়া ছিল এই জন্য ওয়েব ডেভেলপমেন্ট তার নিচে। তো আশা করি বুঝতে পারছেন। ওকে, এটা হচ্ছে স্টিপ টু দ্য টপ। আচ্ছা, মুভ টু দ্য ট্র্যাশ এটা তো জানেনই। মুভ টু দ্য ট্র্যাশ। আচ্ছা, এই যে এখানে আছে রিভিশন। রিভিশন থেকে অনেক কিছু ব্যাক নিয়ে আসা যায়। রিভিশন থেকে আপনি কত পেজটা এটা কতবার রিভিশন করছেন সেখান থেকে নিয়ে আসা যায়। রিভিশনে যদি ক্লিক করেন, রিভিশন এখান থেকে এই যে আপনি এখান থেকে যে এটাই করে ব্যাক নিয়ে আসতে পারেন। কি কি আপনি রিভিশন করছেন এখান থেকে, মানে চেঞ্জ করছেন সেইগুলো এখান থেকে নিয়ে আসা যাবে, ব্যাক নিয়ে আসা যাবে। ঠিক আছে, তো কতটুকু চেঞ্জ করছেন, কতটুকু আনতে যাচ্ছেন এখান থেকে। আমরা তো বেশি রিভিশন করি না, অনেকগুলো রিভিশন করলে যে যেমন কন্ট্রোল জেড দিয়ে আমরা আনি না, অনেকটা ব্যাপারটা এরকমের। আপনি এখান থেকে কি কি চেঞ্জ করছেন এই পোস্টের ভিতরে দেখা যাচ্ছে অনেক কিছু আপনার পরবর্তীতে মনে হচ্ছে না এটা রাখার দরকার আছে, তো সেখান থেকে আমরা রিভিশন থেকে এটা ব্যাক নিয়ে আসতে পারবো। ওকে, এটা হচ্ছে রিভিশন। আচ্ছা, ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, এর নিচে আছে একটা পারমালিঙ্ক। এই যে পারমালিঙ্ক, আসলে পারমালিঙ্কের ব্যাপারটা কি, পারমালিঙ্কটা আসলে কি জিনিস, পারমালিঙ্কটা যদি আমরা একটু দেখি যে প্রথম আলোতে যাই। দেখেন যদি প্রথম আলোতে যাই, যদি এখানে ক্লিক করি, এটাই দেখেন এই যে এখানে কি দেখাচ্ছে, এটা কিন্তু টাইটেল, তাই না? এই যে টাইটেল কিন্তু এটা নিউজের টাইটেল হচ্ছে এটা। দেখেন এই জিনিসটাই আমার এইখানে দেখাচ্ছে, এই পোস্টের লিঙ্ক, এই যে এটাকে বলা হয় পারমালিঙ্ক। ওকে, এটাকে বলা হয় পারমালিঙ্ক, মানে এই পোস্টের যে টাইটেলটা সেটা আর কি এখানে অ্যাড্রেস বারে শো করবে। ওকে, এটা হচ্ছে পারমালিঙ্ক। আমরা যদি এখান থেকে যাই, যে পারমালিঙ্কটা আসলে এখানে তো বাই ডিফল্ট আছে দেওয়া, এদের মতো নিয়ে নিছে। বাট এই পারমালিঙ্কটা সেট করতে গেলে আমাদেরকে একটু ভিতরে যেতে হবে, সেটিংসে যাইতে হবে। সেটিং এর পরে যদি যাই আমরা রিডিং, সরি রিডিং না, এখান থেকে যাব হচ্ছে পারমালিঙ্ক, সরি পারমালিঙ্ক। এখানে সেটিংস এর ভিতরে আছে পারমালিঙ্ক। পারমালিঙ্কের এখানে দেওয়া আছে, দেখেন কি কি ভাবে যাবে, ডে অ্যান্ড নেম যাবে, প্লেন যাবে নাকি মান্থ নিয়ে, যে দেখেন আপনি স্যাম্পল দেখে বুঝতে পারছেন। তো আমরা নর্মালি দিই যে পোস্ট নেম, যে পোস্টের নাম, যে পোস্টের টাইটেলটা থাকবে সেটা পারমানেন্ট হিসেবে কাউন্ট হবে। ওকে, সে পোস্টের নামটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এখানে সেভ চেঞ্জ, যে পোস্টের নেম আকারে, যে আমার এখানে লোকাল হোস্ট এইগুলো নিবে, নেওয়ার পরে এখানে সে যে পোস্টের যে টাইটেল থাকবে, ওয়েব ডিজাইন থাকে আর ডেভেলপমেন্ট থাকে সেটা। আচ্ছা, ওকে, এখান থেকে সেট করার পর আমরা একটু দেখি যে সেভ চেঞ্জ করার পর আসলে আমাদের পরিবর্তনটা কি হয়েছে। পোস্টে গেলাম, যাই ওয়েব ডিজাইন। ওকে, এখন দেখেন এই যে উপরে যে পারমালিঙ্কটা আমাকে শো করছে, দেখেন পারমালিঙ্ক কি হয়েছে আমার বর্তমান, পারমালিঙ্ক হয়েছে এইচটিটিপি লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ফোল্ডারের ভিতরে ক্লাস 22 এই ফোল্ডারের ভিতরে কি আছে, ওয়েব ডিজাইন যে টাইটেল, এটাই হচ্ছে আমার পোস্টের পারমালিঙ্ক হয়ে গেছে। এটা হচ্ছে লিঙ্ক, মানে আমার টাইটেলটা আমি যদি এখানে টাইটেলটা চেঞ্জ করি, এইখানের এই যে পারমালিঙ্কের এটা টাইটেলটাও চেঞ্জ হবে, অর্থাৎ এইখানেও চেঞ্জ হবে, এই যে এখানে, ঠিক আছে, একই এই জিনিসটা চেঞ্জ হবে। যদি আমি এখানে দিয়ে দিই ওয়েব ডিজাইন 2020 দিয়ে আমি যদি এখন এটাকে পাবলিশ আপডেট করি, দেখলাম
যদি এখন এটা আমি ক্লিক করি, দেখেন আমার ওয়েব ডিজাইনটি নিয়ে নিছে এদের এই যে স্ল্যাগ হিসেবে ওয়েব ডিজাইনটা নিয়ে নিছে। এটা উঠাই দিলাম। ওকে, এখন পার্মালিংকটা আমরা দেখছি। এখন যদি আমরা যাই ক্যাটাগরি, যে আসলে এই পোস্টটা কোন ক্যাটাগরি আন্ডারে, আমাদের আপাতত নরমালি কিন্তু কোনো ক্যাটাগরি নেই। আমরা কিন্তু এখানে একটা ক্যাটাগরি দিতে পারি যে কোন ক্যাটাগরি আন্ডারে আসলে এই পোস্টটা আছে। দেখেন এখানে অনেক ক্যাটাগরি আছে, আন্তর্জাতিক একটা ক্যাটাগরি, অর্থনীতি একটা ক্যাটাগরি, মতামত একটা ক্যাটাগরি, প্রত্যেকটা কিন্তু একটা ক্যাটাগরি। এই যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এগুলো সব কিন্তু একটা ক্যাটাগরি। তো আসলে দেখেন মতামতের ভিতরে একটা পোস্ট আছে, কিছু পোস্ট আছে মতামতের ভিতরে যাবে, যে এটা হচ্ছে মতামত ক্যাটাগরি আন্ডারে, আর এটা হচ্ছে বিনোদন ক্যাটাগরি আন্ডারে, বিনোদন ক্যাটাগরি আন্ডারে এই পোস্ট গুলো আছে বিনোদন ক্যাটাগরি। তো এগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ক্যাটাগরি। ওকে, তো আমরা যদি ক্যাটাগরি দিতে চাই, এখান থেকে কোনো ক্যাটাগরি নেই, এই পোস্ট আসলে কোন ক্যাটাগরি, ওয়েব ডিজাইনটা আসলে কোন ক্যাটাগরি আন্ডারে যাবে, ঠিক আছে। আমি যদি এখান থেকে একটা নিউ ক্যাটাগরি সিলেক্ট করি, যে নিউ ক্যাটাগরি, এটা দিলাম ওয়েব ডিজাইন ক্যাটাগরি আন্ডারে, ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি আন্ডারে, ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি আন্ডারে। ওকে, তো এটাই নরমালি। ওকে, এবার এটাকে যদি আমি পাবলিশ করে দিই, এখন যদি আমি একটু দেখি, আনক্যাটাগরাইজ দেখাচ্ছে এখানে, এটা ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি আন্ডার আনক্যাটাগরাইজ উঠাই দেবো, এটা উঠাই দেবো, এটা তো রাখবো না। ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি, ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি আন্ডার এটা চলে গেছে। আপডেট করে দিই, এখন দেখি এই যে ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি আন্ডার এটা চলে আসছে। ওকে, এটা দেখুন ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি আন্ডার আছে। তো আমি যদি এখানে যদি এটা দিতে চাই যে আমার এই যে ওয়েব ডেভেলপমেন্ট এখানে শো করতেছে, ওকে, যেটা ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি আন্ডার। আচ্ছা, এরপর দেখেন ট্যাগ আছে, ট্যাগ একটা অপশন আছে। ট্যাগ অপশনটা হচ্ছে যে এই পোস্টটা আসলে নরমালি মানুষ কি দিয়ে সার্চ করতে পারে। যেমন নরমালি একটা জিনিস দিতে পারে, মানুষ ওয়েব ওয়েব ডিজাইন দিয়ে সার্চ করতে পারে, মানুষ ওয়েব ডেভেলপমেন্ট লিখে সার্চ করতে পারে, মানুষ দেখা যাচ্ছে এটাকে HTML লিখেও সার্চ করতে পারে। এরকম এইগুলো হচ্ছে ট্যাগ হিসেবে ইউজ হবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ট্যাগ, সার্চ করলে চলে আসে এই পোস্টটা। ওকে, আপডেট করে দিলাম। এখন যদি আমাদের এখানে কোনো সার্চ অপশন আছে কি, সার্চ অপশন, সার্চ, ওকে, এখানে একটা সার্চ অপশন আছে। যদি আমি এখানে একটু লিখি যে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট আন্ডার আসবে ওয়েব ডেভেলপমেন্ট আনক্যাটাগরাইজ। সেখানে ট্যাগ দিয়েছিলাম কি কি, ওয়েব ডেভেলপমেন্ট আমার একটা ট্যাগ ছিল। Okay, আমার তো চারটা ট্যাগ আছে। রিলোড দি HTML, এখানে সার্চে আসার কথা, এটা ওয়েব ডিজাইন
ওয়েব ডিজাইন শো করছে। ওকে, বাট ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ক্যাটাগরি নেওয়ার কথা, ওয়েব ডেভেলপমেন্ট দিলে ওটা আসবে। এটা তো টাইটেল ধরে খুঁজে আনতেছে মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো টাইটেল ধরে খুঁজে আনতেছে মনে হচ্ছে। এখানে ওই ট্যাগ গুলো মেবি সার্চ ইঞ্জিনের জন্য। সার্চ ইঞ্জিনের জন্য তো এগুলো। এই ট্যাগগুলো সার্চ ইঞ্জিনে কাজ করবে। সার্চ ইঞ্জিনে কাজ করে, বাট এইখানে সার্চেও কাজ করবে, বুঝতে পারছেন? ট্যাগগুলো এখানে সার্চেও কাজ করে, বাট এখানে কাজ করবে। এটা তো সার্চ ইঞ্জিন ঠিক আছে, বাট এখানে সার্চেও কাজ করবে, কিন্তু এখানে আসছে না কেন এটা বুঝতেছি না। এখানে শুধু ভাই পোস্ট হিসাবে সার্চ করে না, হুম, যে পোস্ট আমি সার্চ করব সেই পোস্টটা হওয়ার কথা এখানে। পোস্ট তো আসবে, কিন্তু আপনার যে আপনি এখানে একটা সার্চ দিচ্ছেন ওই রিলেটেড যেটা আসবে সেইগুলো আসবে, বুঝতে পারছেন? ওই রিলেটেড যেগুলো সেগুলো আসবে। আচ্ছা, যাই হোক না, ওইটা ট্যাগ তো নরমালি সার্চ ইঞ্জিনের জন্য কাজ করবে, বাট এখানে এই ট্যাগেও আসবে, এখানে আসার কথা। ওকে, আচ্ছা, এখানে দেখেন আরেকটা অপশন আছে ফিচার্ড ইমেজ, একটা অপশন ফিচার্ড ইমেজ। ফিচার্ড ইমেজ আসলে কি জিনিস? ফিচার্ড ইমেজ এইটা, এই যে প্রত্যেকটা, এই যে একটা এর একটা যে ইমেজটা দেওয়া আছে, পোস্টে যে ইমেজ আছে এটাই হচ্ছে ফিচার্ড ইমেজ, যে ইমেজটা ব্যবহার করা। অর্থাৎ আমরা যে একটা ইমেজ ব্যবহার করি, যেমন ক্লিক করলে এখান থেকে একটা ইমেজ, সেভ ইমেজ, এই ইমেজটা ব্যবহার করে ডেস্কটপ কি হিসেবে সেভ হলো এটা, ওয়েব ফরম্যাটে দিচ্ছে এটা। এই স্ক্রিনশট নিয়ে নেন তাহলে আর ঝামেলা হবে না। ফিচার্ড ইমেজে ক্লিক করে ফিচার্ড ইমেজ এখান থেকে সিলেক্ট, আবার ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে ওভার হয়ে যাবে। ছেড়ে দিলাম ওপেন, অল্টারনেটিভ টেক্সট কিছু দিলাম না, সেট ফিচার্ড ইমেজ সেভ করে দিলাম, আপডেট। ওকে, এই দেখেন ফিচার্ড ইমেজ এটা চলে আসছে। ওকে, এটা হচ্ছে পোস্টের ফিচার্ড ইমেজ, যেমন এই যেখানে ইউজ করা হয়েছে, এটা হচ্ছে ফিচার্ড ইমেজ। ওকে, আর আর এর নিচে যেটা আছে এক্সক্রিপ্ট, এটা আপনি রিমুভ করতে পারেন, রিপ্লেস করতে পারেন। এটা হচ্ছে অপশনাল, আপনার হিডেন অবস্থায় থাকে, এটা হচ্ছে অপশনাল, হিডেন অবস্থায় থাকে এটা টেক্সটের। আচ্ছা, আর ডিসকাশনের বিষয়টা হচ্ছে এই পোস্টের আন্ডারে কেউ কমেন্ট করতে পারবে কিনা। যদি এলাও কমেন্ট দেন তাহলে কমেন্ট এলাও হবে, আদারওয়াইজ এলাও হবে না। ওকে, আর একটা অপশন আছে এখানে যে এলাও পিং ব্যাক আর ট্র্যাক ব্যাক। পিং ব্যাক আর ট্র্যাক ব্যাকের অপশনটা হচ্ছে যদি অনেক ক্ষেত্রে মানুষ, যেটা আপনার ইসের ক্ষেত্রে এসইওর ক্ষেত্রে ব্যবহার করে, ব্যাক লিংক। দেখা যাচ্ছে একটা পোস্ট করছে, কেউ একটা কমেন্ট করছে, কমেন্টে একটা ব্যাক লিংক দিয়ে দিল, একটা লিংক দিল। এখন লিংকটা ভালো হইতে পারে, খারাপ হইতে পারে। এখন যদি খারাপ হয় লিংকটা, তাহলে একটা আপনার রেপুটেশনের ব্যাপার। তো এই জন্য আপনি একটু ভেবেচিন্তে রাখবেন যে এটা আসলে এলাও করবেন কি করবেন না। যদি এলাও না করেন তাহলে কোনো ধরনের লিংক আপনার কমেন্টে সে দিতে পারবে, অর্থাৎ কোনো ব্যাক লিংক সে দিতে পারবে না এখানে। এটা যারা এসইও করেন তারা হয়তো একটু ভালো বুঝবেন। ওকে, তো এটা অনেক টার্মস এন্ড কন্ডিশন আছে যে পিং ব্যাক আর ট্র্যাক ব্যাক নিয়ে যদি আপনি একটু গুগলে সার্চ দেন তাহলে আরো এই সম্পর্কে আরো ভালো যাবেন। পিং ব্যাক আর ট্র্যাক ব্যাকটা আসলে কি জিনিস, যে এখান থেকে আপনি নিয়ে এটা গুগলে যে পিং ব্যাক ট্র্যাক ব্যাক কি জিনিস
পিং ব্যাক অ্যান্ড ট্র্যাক ব্যাক এই সম্পর্কে খুব সুন্দরভাবে দেওয়া আছে। মেক ওয়ার্ডপ্রেস সাপোর্ট এই যে এখান থেকেও পাবে। ওকে, আরো কিছু আছে যে ব্লগে এখানে সুন্দরভাবে দেওয়া আছে। ওয়ার্ডপ্রেস এখানে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি পিং ব্যাক ট্র্যাক ব্যাক সম্পর্কে এখানে দেওয়া আছে। পিং ব্যাক আসলে কি জিনিস, ট্র্যাক ব্যাক কি জিনিস, কি কাজ করে। ওকে, এই ওভারঅল বিষয়গুলো এখান থেকে একটু দেখতে পারেন। যাই হোক, নর্মালি এতটুকু মনে রাখেন যে পিং ব্যাক ট্র্যাক ব্যাক যদি আপনি অ্যালাউ করেন, আপনার ওইখানে কমেন্টে কেউ ব্যাকলিংক দিতে পারবে, আদারওয়াইজ দিতে পারবে না। ওকে, আচ্ছা, তো এটা গেল। আর এখানে আছে পোর্ট অ্যাট্রিবিউট, ডিফল্ট টেমপ্লেট আমাদের দেওয়া আছে। ফুল ওয়েট টেমপ্লেট আমরা ইউজ করতে পারি। এখানে ওভার টেমপ্লেট এদের এখানে দেওয়া আছে বাই ডিফল্ট যেটা। ওকে, আর এইগুলো হচ্ছে ডকুমেন্টেশন, টেমপ্লেটের ডকুমেন্টেশন হচ্ছে এটা। ব্লগটা একটু দেখি। ব্লগের এখানে যে ব্লগ আমরা ইউজ করতেছি আসলে এই যে এটা কি প্যারাগ্রাফ, তাই না? দেখেন প্যারাগ্রাফ, এই যেটা প্যারাগ্রাফ আমার এখানে দেখাচ্ছে। টেক্সট সেটিং, টেক্সট সেটিং এখান থেকে আপনি স্মল লার্জ এটা দিতে পারেন। লার্জ করলে লার্জ হবে, যে বড় হচ্ছে, ঠিক আছে। এই যে লার্জ হচ্ছে আরো, ডিফল্ট করলে ডিফল্ট হবে। এখান থেকে আপনি কাস্টম ভাবে কত পিক্সেল করতে চাচ্ছেন, এই ফন্টের সাইজটা কত পিক্সেল করতে যাচ্ছেন, 15 পিক্সেল বা 20 পিক্সেল যাই দিতে চান সেটা অটোমেটিক্যালি এখান থেকে নিবে। কাস্টমলি আপনি দিতে পারবেন, এটা সমস্যা নেই, ঠিক আছে। তো এখান থেকে আমি দিলাম, একটা কাস্টমই থাকলো। আচ্ছা, এখানে দেখেন একটা আছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপটা কি আমরা যেটা করছি ওই যে ফার্স্ট লেটার, মনে আছে আমরা সিএসএস করছিলাম ফার্স্ট লেটার। তো ড্রপ ক্যাপটা যদি দিয়ে দিই তাহলে ফার্স্ট দেখেন এলটা অনেক বড় হয়ে গেছে। ড্রপ ক্যাপ এই এলটা অনেক বড় হয়ে যাবে। যদি একটু আপডেট করি, তো এখানে একটু দেখি, দেখেন এই লরেমের এলটা অনেক বড় হয়ে গেছে। ড্রপ ক্যাপ যেটা আমরা ফার্স্ট লেটার, মনে আছে শুধু এলিমেন্ট আমরা করছিলাম এটা। ওকে, কালার সেটিং আছে। এখান থেকে আপনি টেক্সটে কালার দিতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে এখান থেকে কাস্টম কালার আছে, এখান থেকে টেক্সটে একটা কালার দিলেন আপনি। সাপোজ একটা টেক্সটে কালার দিলাম আমি এটা। ওকে, এটা দিলাম আমার টেক্সটে কালার, আর এটা ব্যাকগ্রাউন্ড কালার। মানে আমরা তো ব্যাকগ্রাউন্ডে ইউজ করে আসছি। ব্যাকগ্রাউন্ড কালার আপনার দিয়ে দিলাম। এই যে এখানে আরজিবিও মানে উঠে উঠছে, ঠিক আছে। তো এখান থেকে কালার দিতে পারেন, কালার চেঞ্জ করতে পারেন, ব্লকের কোনো সমস্যা নেই। আচ্ছা, এর নিচে আছে যেটা অ্যাডভান্স অপশন, সেটা হচ্ছে অ্যাডিশনাল সিএসএস। অ্যাডিশনাল সিএসএস যেটা অ্যাডিশনাল ভাবে আমরা আমাদের পরবর্তীতে লাগবে, কারণ অ্যাডিশনাল সিএসএস আমাদের অনেক কাজে লাগবে, যেহেতু আমরা ফ্রি থিম নিয়ে কাজ করবো ম্যাক্সিমাম। তো ফ্রি থিমের অনেক কিছু ফিচার আমরা পাবো না, সেই কিছু অনেক কিছু আমাদের অ্যাডিশনাল সিএসএস করা লাগবে, ঠিক আছে। তো এখানে আমরা যে কোনো একটা ক্লাসকে ধরে আমরা অ্যাডিশনাল সিএসএস ব্যবহার করতে পারি। তো এটা আমরা দেখবো পরে, যখন আমরা কাজ করব তখন অ্যাডিশনাল সিএসএস টা দেখবো আমরা ক্লাস ধরে ধরে কিভাবে কাজ করতে পারি। ওকে, এই হচ্ছে আপনার একটা পোস্টের ডকুমেন্টেশন এবং পোস্টের ব্লগের যে অপশনগুলো থাকে সেগুলো, ঠিক আছে। আমি এটা আপডেট করে দিই। পোস্টটা এখানে কালার চেঞ্জ হয়ে গেছে পোস্টের। ওকে, তো এটা হচ্ছে আমাদের পোস্ট। এইভাবে আপনি প্রত্যেকটা পোস্টে কোনটা কি কালার দিতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন, সেটা আপনি আপনার মতো করে সিলেক্ট করে দিতে পারেন। ওকে, এখন আসেন দেখেন এইখানে যে আমরা যে ব্লক নিয়েছি, ব্লকের ভিতরে আসলে অনেক কিছু আছে। তো সিম্পল সামনের উপর যেটা আছে এটা একটু দেখি। যে দেখেন
এখানে কি আছে, প্রথমে প্যারাগ্রাফ, এখানে ইচ্ছা করলে আমরা স্টাইল চেঞ্জ করতে পারবো, চেঞ্জ ব্লক টাইপ অর স্টাইল। দেখেন সিম্পল যে এটাই দেখি, চেঞ্জ ব্লক টাইপ অর স্টাইল। চেঞ্জ ব্লক টাইপ অর স্টাইল এখানে ক্লিক করে দেখেন এইখান থেকে আমরা কি করতে পারছি, হিডিং করতে পারবো, এটাকে লিস্ট টাকা দিতে পারবো, এটাকে কোটেশন দিতে পারবো, এটাকে গ্রুপ করতে পারবো, ঠিক আছে, এটাকে ভার্স করতে পারবো। ওকে, ভার্স করা বলতে বোঝায় যেটা একই লাইনে দেখাবে সবসময়। ওকে, তো আপনাকে দেখে হিডিং করি, তাহলে এগুলো একটা হিডিং এ চলে আসবে। তাহলে হিডিং এ এখন কতগুলো দিবেন, ঠিক আছে। তো এখান থেকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা করতে পারবো। আমি প্যারাগ্রাফে রাখলাম, এখান থেকে যে অ্যালাইনমেন্ট বুঝতে তো বাকি নাই, সেন্টার, ওকে, রাইট, অ্যালাইনমেন্ট এখান থেকে ঠিক করতে পারবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন। ওকে, সিলেক্ট করলেন, বোল্ড করে দিলাম, এখান থেকে বোল্ড হয়ে যাবে। ওকে, ইটালিক করতে পারবেন আপনি, এখান থেকে কোনো কিছু চাইলে একটা লিংক করতে পারবেন, যেমন দ্য লরেম ইপসামকে এখানে দেওয়া আছে, মনে করেন সাপোজ এখানে ভিতরে লিখে দিলাম আমি ইউটিউব, ইউটিউবটা লিখে দিলাম ভিতরে। এখন এই ইউটিউবটা আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার পর এখান থেকে লিংকে গেলেন। এখন এখানে আপনি লিংকটা, যে ইউটিউবের যে লিংকটা, সেই লিংকটা যদি আপনি দিয়ে দেন, সাপোজ আমি এখান থেকে ইউটিউবের লিংকটা দিলাম না, আমি প্রথম আলোয় দিলাম, এটা দিয়ে এখানে টেক্সটটা চেঞ্জ করে দিব, প্রথম আলো এটা দিয়ে দিলাম। আর এখানে আরেকটা অপশন আছে সেটিং এর, যেটা অপশন সেটা হচ্ছে আপনি এটা যখন ক্লিক করবে তখন কি নতুন ট্যাব নিবে কি নিবে না, ওপেন ইন নিউ ট্যাব, এটা নতুন ট্যাব নিবে। ওকে, দিয়ে সেট করে দিলাম। এখন যদি আমি এটাকে আপডেট করি, আমার পোস্টে আসি, দেখেন ইউটিউবে একটা অটোমেটিক আলাদা কালার হয়ে গেছে। এখন ইউটিউবের আমি এর উপর ক্লিক করি, আমার কিন্তু প্রথম আলো এটা নিয়ে আসবে, কারণ এখানে লিংকটা দেওয়া আছে, আমি ইউটিউবের লিংক দেই নাই, এই জন্য ইউটিউবে যাচ্ছে না, ঠিক আছে। দেখেন এখানে পত্রিকা আমার নিয়ে চলে আসছে। তো এভাবে আমরা এখান থেকে লিংক সেট করে দিতে পারি। ওকে, আচ্ছা, আর এখানে কোড দিতে পারি আমরা, ইনলাইন ইমেজ দিতে পারি, স্ট্রাইক থ্রো যেটা আমাদের একদম দাগ হয়ে যায়, এটা আমরা করতে পারি। ওকে, ইনলাইন কোডগুলো আমরা দেখবো, যে লিংকটা আমরা বাদ দিয়ে দিতে চাই, যে এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো, ঠিক আছে, ক্লিক করে। ওকে, আচ্ছা, এইখানে কিছু আছে যে ডুপ্লিকেট ব্লক, এই ব্লকের উপরে কিছু অ্যাড করতে পারি, বিফোর আফটার, মানে ব্লকের পরে আমরা অ্যাড করতে পারি কিনা, এটা এডিট অ্যাজ এচটিএমএল, এটা আমরা এচটিএমএল কোডে যদি এটাকে দেখতে চাই, এচটিএমএল এর ভিতর আসলে কিভাবে আছে সেটাও দেখতে পারবো, যেটা পিট্যাগের ভিতর নিয়ে এসে তারা এই ক্লাসটা ইউজ করে কাজ করছে। ওকে, এটা আমরা এভাবে দেখতে পারবো, যে আমরা যেহেতু আমরা এচটিএমএল বুঝি, আমাদের এখন সমস্যা নাই, আমরা তখন এটা দেখতে পারবো। ওকে, তো আবার এডিট ভিজুয়াল, ভিজুয়াল মানে সাধারণ অবস্থায়, ভিজুয়ালে চলে গেলে আবার সাধারণ অবস্থায় চলে আসবো আমরা এখানে। ওকে, আমরা এখান থেকে এগুলো করতে পারবো। যদি আমরা রিমুভ করতেছি, যে ব্লক রিমুভ, এটা রিমুভ করতে পারবো, ঠিক আছে। আমরা হাইড ব্লক সেটিং হাইড করতে চাইলে ডান পাশে যে ব্লক সেটিং আছে এটা হাইড হয়ে গেছে, কিন্তু ব্লক সেটিং ছিল হাইড হয়ে গেছে, আবার এখানে ক্লিক করলে সেটিং চলে আসবে। ওকে, তো এইভাবে এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো যদি আমরা নতুন কোনো ব্লগ নিতে চাই, আমরা নতুন কোনো ব্লগ নিতে পারবো, যে এখান থেকে আমরা নতুন যে কোনো ব্লগ নিতে চাই, আমরা নতুন ব্লগ নিতে পারবো। এখান থেকে কি নিতে চাচ্ছেন আপনি সেইগুলো নিতে পারবেন, ইমেজ, গ্যালারি, যেটা ইচ্ছা আপনি নিতে পারবেন, এখানে সমস্যা নেই। অনেক কিছু আছে দেখেন, এখানে কমন ব্লক ফরম্যাটিং, একটু আপনারা একটু দেখেন যে ব্লকের ভিতরে আসলে কি আছে, যে ফরম্যাটিং এখানে কি কি ধরনের টেবিল তৈরি করা যাবে, ভার্স করা যাবে, কোড করা যাবে, ক্লাসিক নেওয়া যাবে, কাস্টম এইচটিএমএল আছে, লেআউটের ভিতরে আছে, কলামে ভাগ করা যাবে, একটা ব্লককে কলামে ভাগ করতে পারবেন, সেপারেটর হিসেবে নিতে পারবেন, অর্থাৎ আলাদা যেটা আমরা ইউজ করছি, যে এই সার ট্যাগ ইউজ করছি সেটা স্পেস নিতে পারবেন, মানে দুইটা ব্লকের ভিতরে আমরা স্পেস নিব সেটাও নিতে পারবে। পেজ ব্রেক নেওয়া যাবে, একটা পেজ থেকে বাটন তৈরি করা যাবে এখান থেকে। ওকে, উইজেট, আমরা উইজেটের জন্য নেওয়া যাবে, যেমন ক্যাটাগরি আছে, ক্যালেন্ডারের জন্য লেটেস্ট কমেন্ট গুলো থাকবে, এটাও নিচে নিচে রাখা যাবে, এখান থেকে উইজেট দিতে পারি। ওকে, আর নিচে কিছু আছে এমবেডেড আছে, এইগুলা দেখলে আপনারা দেখেন সবকিছু বুঝতে পারতেছেন যে আসলে কোনটায় কি আছে। এরপরেও আমরা এক এক করে দেখবো, যে আসলে আপনারা একটু এগুলো দেখেন, আর আমরা তো আলোচনা করবোই প্রত্যেকটা বিষয় নিয়ে, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। ওকে, আচ্ছা, এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা পোস্টের ব্যাপারে? না ভাই, কোনো প্রশ্ন নেই।